নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। আমাদের পূর্ববর্তী যে 5টি ক্লাস হয়েছিল, সেই 5টি ক্লাসকে একসঙ্গে এখন মার্জ করা হলো। এই 5টি ক্লাসে যে 100টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলি আবার ক্লাসে দেওয়া হলো। আপনাদের কতগুলি ঠিক হয়েছে তা আপনারা গ্রুপে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই রয়েছে বিজ্ঞান থেকে একটি প্রশ্ন, অথবা মানবদেহের কোষে থাকে কতগুলি ক্রোমোজোম? এ 44টি ক্রোমোজোম, বি 48টি ক্রোমোজোম, সি 46টি ক্রোমোজোম, ডি 42টি ক্রোমোজোম। এর উত্তর 46টি ক্রোমোজোম। এই 46টি ক্রোমোজোমের মধ্যে অটোসোম রয়েছে অটোসোম রয়েছে টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া রয়েছে অটোসোম, আর সেক্স ক্রোমোজোম রয়েছে 1 জোড়া। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে জোড়া হিসেবে। প্রশ্নে অনেক সময় 23টি জোড়া দিতে পারে, তখন আমরা 23টি জোড়া করব। এছাড়াও আরেকটি প্রশ্ন রয়েছে এর পাশাপাশি, যেটাকে আমরা ধ্যান রাখবো, করটিক স্নায়ুর সংখ্যা। তো মস্তিষ্কে করটিক স্নায়ু করটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া, অর্থাৎ 24টি। এরপরে চলে আসি দ্বিতীয় প্রশ্নে, এটাও বিজ্ঞান থেকে। ভিটামিন এ এর অভাবে যে রোগ হয়, ভিটামিন এ এর অভাবে যে রোগ হয়, এ রাতকানা, বি রিকেট, সি চুল পড়া, সি স্কারভি, ডি স্কারভি। এটা ডি হবে। আনসার হবে হচ্ছে এ রাতকানা। তো বাকিগুলো একটু দেখে নিই। বিতে রয়েছে রিকেট। রিকেট হয় ভিটামিন ডি এর অভাব, ভিটামিন ডি এর অভাব। চুল পড়াও তাই, ভিটামিন ডি। আর যদি আমরা স্কারভি দেখি, তাহলে এটা হবে ভিটামিন সি এর অভাবে। এরপরে চলে আসি তৃতীয় প্রশ্নে। প্রথমে দুটো ছিল বিজ্ঞানকে কেন্দ্র করে, তৃতীয় প্রশ্নটিকে দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে, বি আইরিশ ইতিহাস থেকে, সি ব্রিটিশ কমনওয়েলথ থেকে, ডি মহাবিদ্রোহের ইতিহাস থেকে। এর উত্তর হবে এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে। এরপরে চতুর্থ প্রশ্ন চলে আসি। বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে আচ্ছা, এটা হবে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? তো এটা সাহিত্যকে কেন্দ্র করে প্রশ্ন। আমরা প্রত্যেকেই জানি এই উপন্যাসটি রয়েছে, এই গানটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে। আর যদি প্রশ্ন আসে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি, বাংলা উপন্যাস, যদি প্রথম বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্রের আসে, তাহলে হবে কি দুর্গেশ নন্দিনী। কিন্তু বঙ্কিমচন্দ্রের এর আগেও একটি ইংরেজি উপন্যাস রয়েছে, সেটি হচ্ছে 1864 সালে প্রকাশিত কি রাজমোহনস ওয়াইফ। পঞ্চম প্রশ্নে চলে আসি। ভারতের সবচাইতে বড় সেচ খালের নাম কি? ভারতের সবচাইতে বড় সেচ খালের নাম ইন্দিরা গান্ধী খাল। এছাড়াও অপশনে রয়েছে, দেখো, পানামা খাল, সুয়েজ খাল, ভাকরা খাল। তো সুয়েজ খাল হচ্ছে
কোথায় অবস্থিত, যদি প্রশ্ন আসে সুয়েজ খাল কোথায় অবস্থিত, তাহলে সেটা হবে মিশরে। কোথায় দেখতে পাওয়া যায় এটা? ভূমধ্যসাগর এবং লোহিত সাগর মধ্যে, যা এই দুটি সাগরকে যুক্ত করেছে, লোহিত সাগর। এছাড়াও পানামা খাল যা আছে, পানামা খাল হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? আমরা প্রত্যেকেই জানি নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। আচ্ছা, এর পাশাপাশি দেখি অপশনগুলো আর কি রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ। তো মাইকেল মধুসূদন দত্ত আমরা প্রত্যেকে জানি তিনি মহাকাব্য রচনা করেছেন, কি সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য মধুসূদন দত্তের রচনা। এছাড়া তিনি তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেছে, বীরাঙ্গনা। তার নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা। আর গিরিশচন্দ্র অপশনে রয়েছে। গিরিশচন্দ্র হচ্ছে গিরিশচন্দ্রের নাটকের জন্য খুব বিখ্যাত। কি কি নাটক রয়েছে তার? রাবণ বধ, অভিমন্যু বধ, বিল্বমঙ্গল, প্রফুল্ল, সিরাজউদ্দৌলা, অশোক। এগুলো হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের নাটক। চলে আসি পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন ভূগোল থেকে। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র, এটি আরেকভাবে আসতে পারে কি? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার অথবা দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর এ। এছাড়াও অপশন আমরা কি দেখতে পাচ্ছি আরও? ব্যাঙ্গালোর, মহীশূর, পন্ডিচেরি। যাই হোক, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর। আর এছাড়াও আমরা আরেকটি এর কাছাকাছি একটা প্রশ্ন দেখতে পাই, ভারতের ম্যানচেস্টার। তো যখন যদি ভারতের ম্যানচেস্টার প্রশ্নে আসে তাহলে কি হবে? তাহলে হবে আহমেদাবাদ। চলে আসি পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে? এ রয়েছে সাতপুরা, বি অমরকণ্টক, সি বিন্ধ্য পর্বত, ডি আরাবল্লী পর্বত। নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আরেকটি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, একটি পশ্চিম বাহিনী নদীর নাম। তাহলে পশ্চিম বাহিনী নদী, নর্মদা নদী। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। আরেকটি ভূগোল কেন্দ্রিক প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশনে এ রয়েছে ডাল হ্রদ,
বি কাস্পিয়ান সাগর, সি বৈকাল হ্রদ, ডি সুপেরিয়র। তো আমরা প্রত্যেকেই জানি এর উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ, যা রাশিয়ার কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত। আর যদি প্রশ্ন আসে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, তাহলে হয়ে যাবে উত্তর আমেরিকার সুপেরিয়র। তখন কি হয়ে যাবে? উত্তর আমেরিকার সুপেরিয়র। এছাড়াও ডাল হ্রদ হচ্ছে অবস্থিত, যদি বলে জম্মু কাশ্মীরে অবস্থিত একটি হ্রদের নাম বলো, তখন হয়ে যাবে ডাল হ্রদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। 10 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে বেশি চা উৎপাদনকারী রাজ্যের নাম বলো। তো অনেকেই দার্জিলিং ভেবে পশ্চিমবঙ্গ করে দিয়ে আসবে। তো অপশনে রয়েছে এ পশ্চিমবঙ্গ, বি কেরালা, সি অসম, ডি চেন্নাই। এর উত্তর হয়ে যাবে অসম। চলে আসি পরবর্তী প্রশ্নে। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। চলে আসি 12 নম্বর প্রশ্নে। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অপশন এ তে রয়েছে 1919, অপশন বি তে রয়েছে 1920, অপশন সি তে রয়েছে 1932, অপশন ডি তে রয়েছে 1921। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি 1919 সালে কি হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। সেটা কিসের বিরোধিতা করেছিল? রাওলাট অ্যাক্ট। সেই ঘটনা হওয়ার পরেই মহাত্মা গান্ধী 1920 সালে কি করে? অসহযোগ আন্দোলনের ডাক দেন। তাহলে এটা উত্তর হয়ে যাবে 1920 সাল। তাহলে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং খিলাফত আন্দোলনের প্রতি ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে 1920 সালে অসহযোগ আন্দোলন। ঠিক আছে, এরপরে চলে আসি 13 নম্বর প্রশ্নে। ভারতীয় নাগরিকতা আইন পাস হয় কোন সালে? অনেকেই হয়তো তাড়াহুড়ো করে 1947 সাল করে দিয়ে আসবেন বা 1950 সালও করে দিতে পারেন, কিন্তু এর উত্তর হবে 1955 সাল। এরপরে আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ইয়েস ব্যাংকের নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে যুক্ত হলেন? অপশন এ তে রয়েছে বিনয় মুরলীধরন টনসে, বি সুধীর চ্যাটার্জি, সি খেমচাঁদ সিং, ডি জিতেন্দ্র তেওয়ারি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইয়েস ব্যাংকের নতুন সিইও হিসেবে যুক্ত হলেন বিনয় মুরলীধরন টনসে, সম্ভবত 12ই ফেব্রুয়ারিতেই। এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে কিছুদিন আগেই ভোট হয়ে গেল এবং নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ভোটে জয়ী হয়ে। তো বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এই প্রশ্নের উত্তর আমি বলবো না। অপশনে রয়েছে মোহাম্মদ ইউনূস, বি তারেক রহমান, সি উসমান তারেক, ডি খালেদা জিয়া। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, আপনারা কমেন্টে জানাবেন, দেখব এবং জানাবো যে কে কে ঠিক উত্তর দিয়েছে। তো এই প্রশ্নের উত্তর আমি আর দিচ্ছি না, এই কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর আপনারা দেবেন।
আর সঙ্গে এটাও লিখবেন যে তিনি কোন দল থেকে জয়ী হয়েছেন। চলে আসি পরের প্রশ্নে, 16 নম্বর প্রশ্ন। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে দুটো অপশন নিচের পেজে চলে আসছে। খুবই সহজ প্রশ্ন, তো নিচের অপশন দেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি। পর্ণমোচী গাছে কি হয়? শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায়, গ্রীষ্মে পাতা ঝরে যায়, গ্রীষ্মে ফুল ঝরে যায়। আচ্ছা, পর্ণমোচী গাছে আমরা প্রত্যেকেই জানি শীতে পাতা ঝরে যায়। গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষায় অতটা কঠিন প্রশ্ন আসবে না, তবুও আমি যতটা সম্ভব মডারেট করার চেষ্টা করছি বেছে বেছে। আচ্ছা, এই যে একটা 17 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় ইতিহাসের। তৃতীয় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, মদন মোহন মালব্য। ভীষণ গুরুত্বপূর্ণ। তিনটি গোলটেবিল বৈঠক হয়েছিল। কি কি? প্রথম, দ্বিতীয় এবং কি তৃতীয়। আচ্ছা, এই প্রশ্নের আলোচনা একটু পরে করছি, আগে এই উত্তরটা দিয়ে নিই। তৃতীয় গোলটেবিল বৈঠক উপস্থিত ছিলেন আম্বেদকর। আর তিনটি টেবিলেই অংশগ্রহণ করেছিলেন কে? বি.আর. আম্বেদকর এবং কে? তেজ বাহাদুর সাপরু। তেজ বাহাদুর সাপরু তিনটি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন। এছাড়া মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন কোথায়? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। যদি প্রশ্ন আসে মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, সেটি হবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এই তিনটি গোলটেবিল বৈঠকই হয়েছিল কোথায়? লন্ডনে। পরপর হয়েছিল। প্রথমটি হয়েছিল 1930 এবং 31-এ, দ্বিতীয়টি 1931 এবং তৃতীয়টি 1932। চলে আসি 18 নম্বর প্রশ্নে। কাকোরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অপশনে রয়েছে অরবিন্দ ঘোষ, বিতে সূর্য সেন, সিতে খান আব্দুল গফর খান, ডি আশফাকুল্লাহ। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে আশফাকুল্লাহ। 19 নম্বর প্রশ্নে রয়েছে ইউরিয়া, একটি বিজ্ঞান কেন্দ্রিক প্রশ্ন। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? ইউরিয়া কোথায়, মানে আমাদের মানবদেহে কোথায় সংশ্লেষিত হয়? এ প্লীহা, বি যকৃৎ, সি বৃক্ক, ডি পাকস্থলী। ইউরিয়া যকৃতে সংশ্লেষিত হয়। চলে আসি পরের প্রশ্নে। মল্লিকা সারাভাই, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্রিক প্রশ্ন। মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ধ্রুপদী সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, বেহালা বাদক, ধ্রুপদী নৃত্য। এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ধ্রুপদী নৃত্য। প্রথম প্রশ্ন রয়েছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? এ জি জোসেফ, বি এ ওভার্ট, সি পাস্কেল, ডি এ ফ্লেমিং। এর উত্তর হয়ে যাবে এ ফ্লেমিং, অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং। আর যে পাস্কেল আছে, এই পাস্কেল কি পরীক্ষা অনেক সময় আসতে পারে, চাপের একক কি? এই পাস্কেল হচ্ছে চাপের একক। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে। সংবিধানের
কততম সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? এ 100তম সংশোধন, বি 105তম সংশোধন, সি 102তম সংশোধন, ডি 101তম সংশোধন। এর উত্তর হয়ে যাবে 101তম সংশোধন। এই 101তম সংশোধন অর্থাৎ এটি হয়েছিল 2016 সালে পাস, আর লাগু অর্থাৎ চালু হয়েছিল কবে? 1 জুলাই 2017 সালে। 2017 সালে চালু হয়েছিল। জিএসটি পুরো নাম কি? জিএসটি পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যা বাংলায় করলে হচ্ছে পণ্য ও পরিষেবা কর। চলে আসি তৃতীয় প্রশ্নে। 2025 এশিয়ান ইউথ গেমসে মোট কয়টি পদক জিতেছে ভারত? এ 24টি, বি 48টি, সি 35টি, ডি 23টি। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় আসার মতন প্রশ্নপত্র বানানো হচ্ছে, যতটা মডারেট রাখার চেষ্টা করছি। আর এর উত্তর হয়ে যাবে 48টি। এই 48টি পদকের মধ্যে ভারত 13টি সোনা জিতেছে। আর যদি প্রশ্ন আসে 2025 এশিয়ান ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল মানামা, বাহরিনে। কোথায়? বাহরিনে। চলে আসি চতুর্থ প্রশ্নে। কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? এ লর্ড কার্জন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড ওয়েলসলি, ডি লর্ড কর্নওয়ালিস। এর উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলসলি। তিনি কত সালে এটি প্রবর্তন করেন? 1798 সালে। এই নীতি প্রথম কে স্বাক্ষর করেন? হায়দ্রাবাদের নিজাম প্রথম স্বাক্ষর করেন। চলে আসি পঞ্চম প্রশ্নে। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? এ থাইরয়েড, বি পিটুইটারি, সি অগ্ন্যাশয়, ডি অ্যাড্রিনাল। মিশ্র গ্রন্থি হচ্ছে সি অগ্ন্যাশয়, আর এখানে রয়েছে পিটুইটারি। পিটুইটারি এই গ্রন্থিটাকে বলা হয় প্রভু গ্রন্থি। যদি প্রশ্ন আসে প্রভু গ্রন্থি কোন অংশটাকে বলা হয়, তখন আমরা পিটুইটারি করব। চলে আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত? একটি সংস্কৃতি কেন্দ্রিক প্রশ্ন। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত? সেতার, বাঁশি, সন্তুর, সরোদ। একটু পড়াশোনা করলে এই প্রশ্নগুলোর উত্তর পারা যায়। শিবকুমার শর্মা হচ্ছে সি সন্তরের জন্য বিখ্যাত। এছাড়াও বাঁশি রয়েছে। বাঁশিতে বিখ্যাত হচ্ছে, খুব পরীক্ষায় আসে এই প্রশ্নটা, হরিপ্রসাদ চৌরসিয়া। তাছাড়া রয়েছে পান্নালাল ঘোষ। এছাড়াও রয়েছে মুর্তজা কবির। আর যদি আমরা সরোদ দেখি, সরোদের ক্ষেত্রে ওস্তাদ আমজাদ আলী খান। কি? আমজাদ আলী খান। বুদ্ধদেব দাশগুপ্ত রয়েছে সরোদে, বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়াও আর কি রয়েছে? সেতার।
সেতারের ক্ষেত্রে খুব একটা বিখ্যাত নাম রয়েছে, আমরা প্রত্যেকেই জানি, কি? রবিশঙ্কর। রবিশঙ্কর। এছাড়া রয়েছে নিখিল ব্যানার্জি। নিখিল ব্যানার্জি, ঠিক আছে। তো শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত, শিবকুমার শর্মা সন্তরের জন্য বিখ্যাত, আর সেতার বাজিয়ে বিখ্যাত হয়েছেন রবিশঙ্কর। নিখিল ব্যানার্জি বাঁশির জন্য হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল। শরতের জন্য আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত। চলে আসি 7 নম্বর প্রশ্নে। পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে কোন তারিখে? 4 জুলাই, 3রা জানুয়ারি, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। অপসূর অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক, সেটা হচ্ছে 4 জুলাই। ঠিক এর বিপরীত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম, সেটা হয়ে যাবে হচ্ছে অনুসূর। অনুসূর 3রা জানুয়ারি। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? এ মুম্বাই, বি কলকাতা, সি কোচি, ডি পারাদ্বীপ। সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয় কলকাতা বন্দর থেকে। চলে আসি পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন। 1084 মা কে রচনা করেন? এ মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, বাণী বসু, ডি সমরেশ বসু। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1084 মা মহাশ্বেতা দেবী রচনা করেন। এছাড়াও আরেকটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে অরণ্যের অধিকার। অরণ্যের অধিকার, এটিও মহাশ্বেতা দেবী রচনা করেন। আর তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন কত সালে? 1996 সালে। এটি সাহিত্যের ক্ষেত্রে ভারতীয় সর্বোচ্চ সম্মান। এছাড়াও এখানে আশাপূর্ণা দেবী রয়েছেন, তিনি ট্রিলজির জন্য বিখ্যাত। যদি প্রশ্ন আসে ট্রিলজি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, ঠিক আছে। কি বললাম? প্রথম প্রতিশ্রুতি, তারপরে সুবর্ণলতা, বকুল কথা, এইসব এই 3টি উপন্যাস রচনা করেন আশাপূর্ণা দেবী। তিনিও জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি হচ্ছে 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। চলে আসি 10 নম্বর প্রশ্নে। সম্প্রতি এর একটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখবে, অনেক কষ্ট করে খুঁজে বের করা। সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেল ছারিধান্দ জলাভূমি, এটি কোন রাজ্যে অবস্থিত? ছারিধান্দ, এটি গুজরাটে অবস্থিত। রামসার শব্দের অর্থ যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা ঠিক করব হচ্ছে জলাভূমিতে। প্রশ্নের পাশাপাশি যেসব আলোচনা হয়েছে, আপনার যদি এই প্রশ্নের আলোচনাগুলি লিখে রাখেন তাহলে অনেক উপকার হবে। কোন উপকারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? এ নিকোটিন, বি রেসারপিন, সি কুইনাইন, ডি মরফিন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রেসারপিন। আচ্ছা, প্রশ্ন যদি আসে রেসারপিন কোথার থেকে পাওয়া যায়, তাহলে রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে, যা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে। আর কুইনাইন পাওয়া যায় হচ্ছে কোথার থেকে? আমরা সকলেই জানি সিনকোনা গাছের ছাল থেকে। আচ্ছা, এটি কি? ম্যালেরিয়া রোগ সারাতে সাহায্য করে। চলে আসি 12 নম্বর প্রশ্নে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? এ ওয়ারেন হেস্টিংস, বি কর্নওয়ালিস, সি ডালহৌসি, ডি রিপন।
ঠিক আছে। তো এখানে দুটি অপশন দেখো, ওয়ারেন হেস্টিংস আর কর্নওয়ালিস রয়েছে। তো যেহেতু এটা প্রবর্তন করেছিলেন হবে, তাই এটি হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। চিন্তা ভাবনা করেছিলেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। চলে আসি 13 নম্বর প্রশ্নে। শকাব্দের প্রচলন কে করেছিলেন? শকাব্দের প্রচলন করেছিলেন এ বিম্বিসার, বি বিন্দুসার, সি অশোক, ডি কনিষ্ক। এর উত্তর হয়ে যাবে ডি কনিষ্ক। আচ্ছা, কনিষ্ক, কিন্তু সময়কালটা কি? এইভাবে সময়কালটা হয় আমরা যারা জানি, এই যে 78, এই 78 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ ধরা হয়, ঠিক আছে? 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ ধরা হয়। তাহলে 1 শতাব্দ সমান সমান 18 খ্রিস্টাব্দ। ভারতে 14 নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? আব্দুল গফর খান, নবাব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খান, মোহাম্মদ আলী জিন্না। এ আব্দুল গফর খান, বি নবাব সলিমুল্লাহ। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নবাব সলিমুল্লাহ। আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তবে দেখতে পাবো মুসলিম লীগ কবে? 1906 সালে। কোথায়? ঢাকায়। ঢাকায় কে করেছে? ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ। চলে আসি পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক, এই উত্তর এতে রয়েছে রাজা রামমোহন রায়, বিতে স্বামী বিবেকানন্দ, সিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, এটি হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে এই হোমওয়ার্কের উত্তরটা দেবে, পরে আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেব। চলে আসি 16 নম্বর প্রশ্নে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? আচ্ছা, এখানে একটু কনফিউজ হওয়ার মতন ব্যাপার রয়েছে। যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে, তাহলে হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত, ঠিক আছে। অ্যানি বেসান্ত কত সালে হয়েছিলেন তিনি? 1917 সালে। কিন্তু প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে প্রথম ভারতীয় মহিলা। প্রথম ভারতীয় মহিলা হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি হয়েছিলেন 1925 সালে। চলে আসি 17 নম্বর প্রশ্নে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান এ রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি কর্ণাটক, ডি আসাম। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজস্থান। রাজস্থানে যদি চলে আসে রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তাহলে তখন হবে রাজস্থান। বা কেওলা দেও ঘানা জাতীয় উদ্যান, তাহলে এটা হবে এই দুটো রাজস্থান। রয়েছে আসাম। আসামে রয়েছে কাজিরাঙ্গা, এছাড়া রয়েছে মানস, এছাড়া দিহিং পাটকাই। চলে আসি 18 নম্বর প্রশ্নে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। চলে আসি 19 নম্বর প্রশ্নে। সিধু কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত? সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ডি সাঁওতাল বিদ্রোহ। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। আজকে শেষ প্রশ্ন আমাদের আলোচনার, 20 নম্বর প্রশ্ন। এর আগের দিন ঠিক এই প্রশ্নকে কেন্দ্র করে অন্য একটি প্রশ্ন ছিল। সেখানে ছিল অসহযোগ আন্দোলন কবে চালু হয়, সেটা ছিল 1920 সাল। কিন্তু এখানে আজকের প্রশ্নটা একটু ভিন্ন। রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন পাস হয় 1919।
যাকে কেন্দ্র করে আমরা কি দেখতে পাই, 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, তার প্রতিবাদে আমরা 1920-তে গান্ধীজিকে দেখব অসহযোগ আন্দোলন শুরু 1920 সালে কি গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলেন। তারপরে আমরা 1922-এ দেখব চৌরি চৌরার ঘটনাতে একটি থানা পুড়িয়ে দিয়েছিল জনগণ। তো 1922 সালে গান্ধীজি সেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? প্রথম প্রশ্নটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে। প্রথম অপশন 13 নম্বর ধারা, বি 15 নং ধারা, সি 16 নং ধারা, ডি 17 নং ধারা। এর উত্তর হয়ে যাবে ডি 17 নং ধারা। এছাড়া 13 নং ধারা রয়েছে। 13 নং ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারের রক্ষা কবচ। তাহলে মৌলিক অধিকারের রক্ষা কবচকে 13 নং ধারা। আর 16 নং ধারায় রয়েছে সরকারি চাকরিতে নিয়োগের সমান অধিকার। আর 15 নম্বর ধারা যেটা আছে সেখানে রয়েছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ এসব ক্ষেত্রে বৈষম্যের দূরীকরণ। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে কিতাব উল হিন্দ কার রচনা? এ আল বিরুনি, বি আল মাসুদি, সি বদৌনি, ডি সুলেমান ফিরদৌস। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে এ আল বিরুনি। এই কিতাব উল হিন্দ এই গ্রন্থটিরই আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে তহকিক ই হিন্দ। তহকিক ই হিন্দ। আর আল বিরুনি কে ছিলেন? আল বিরুনি ছিলেন একজন ফার্সি পর্যটক, যিনি 1707 সালে সুলতান মাহমুদ গজনভির সাথে আসেন। 3 নম্বর প্রশ্ন, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন ধারাতে নিশ্চিত করা হয়েছে? এ ধারা 15, বি ধারা 16, সি ধারা 17, ডি ধারা 19। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্টিকেল 19। বাকি যে ধারাগুলো রয়েছে একটু আগে প্রথম প্রশ্নে আলোচনা করলাম, আপনারা একটু দেখে নেবেন। ধারা 16-তে রয়েছে সরকারি নিয়োগের ক্ষেত্রে সমান অধিকার, 17-তে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। চলে আসি পরের প্রশ্নে। 4, রবিশঙ্কর একজন বিখ্যাত এ বাঁশিবাদক, বি সরোদবাদক, সি সেতারবাদক, ডি সন্তরবাদক। এরকম একটি প্রশ্ন আমাদের আলোচনায় রয়েছে দ্বিতীয় ক্লাসে, আপনারা দেখতে পারবেন। প্রায় প্রত্যেক বাদকেরই 2-3 করে নাম বলা হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে আমরা যে রবিশঙ্কর খুবই একজন বিখ্যাত মানুষ, তিনি সেতার বাদকের জন্য ভীষণ বিখ্যাত। বাঁশি বাদকে রয়েছে হরিপ্রসাদ চৌরসিয়া, সন্তর বাদকে রয়েছে শিবকুমার শর্মা। চলে আসি পরের প্রশ্নে। টোডা নামক উপজাতি কোথায় বাস করে? এ নীলগিরি পর্বত, বি গাড়োয়াল, সি ছোটনাগপুর, ডি পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বত। আর পশ্চিমবঙ্গে একটি উপজাতি রয়েছে যেটা পরীক্ষায় ভীষণ আসে, সেটা হচ্ছে টোটো উপজাতি। কোথায় বসবাস করে? পশ্চিমবঙ্গে, আলিপুরদুয়ার জেলায়।
চলে আসি 6 নং প্রশ্নে। এটি এই প্রকল্প থেকে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প। তো প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্প কবে চালু করেন? এ 2015, বি 2016, সি 2012, ডি 2013। এই প্রশ্নের উত্তর 2015 সালে হয়ে যাবে। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাইকেল বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে, যেন স্কুল ছুট কম হয়, সে কারণে সাইকেল প্রদান করা হয়। চলে আসি 7 নং প্রশ্নে। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 2026 সালে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ হলো, আমরা সকলেই জানি। সেই বিশ্বকাপটি কোন দেশে অনুষ্ঠিত হয়? এ কানাডা আমেরিকা, বি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, সি নামিবিয়া ও জিম্বাবুয়ে, ডি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সি, এর উত্তর হয়ে যাবে সি, নামিবিয়া ও জিম্বাবুয়ে। চলে আসি পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি দাদাভাই নওরোজি, ডি বদরুদ্দিন তৈয়বজি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। তো এই ক্ষেত্রে একটু আলোচনার প্রয়োজন রয়েছে। প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। কোথায় হয়েছিল? বোম্বেতে, বর্তমান নাম মুম্বাই, বোম্বেতে হয়েছিল। আর এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন 72 জন। আচ্ছা, কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা ছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। তাহলে এ ও হিউম ছিলেন হচ্ছে কি? অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন প্রতিষ্ঠাতা। চলে আসি 9 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? এ বট, বি কৃষ্ণচূড়া, সি শিউলি, ডি ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম হয়ে যাবে ছাতিম। ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড কার্জন, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলসলি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি লর্ড কর্নওয়ালিস। কত সালে হয়েছিল? 1793 সালে। চলে আসি পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক কেন্দ্র একটি প্রশ্ন। কথাগুলি কোন রাজ্যের নাচ? কথাগুলি কোন রাজ্যের নাচ? এ কেরালা, বি ওড়িশা, সি তামিলনাড়ু, ডি কর্ণাটক। এর উত্তর হয়ে যাবে কেরালা। কেরালা রাজ্যের আরেকটি বিখ্যাত নাচ রয়েছে, নৃত্য রয়েছে। সেই নৃত্যটির নাম হচ্ছে মোহিনীঅট্টম। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারে আসে। এছাড়াও তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম। প্রশ্ন আসলে তামিলনাড়ু হবে, কথাকলি কিংবা মোহিনীঅট্টম আসলে কেরালা হবে। ওড়িশাতে রয়েছে ওড়িশি। এরপর চলে আসছে 12 নম্বর প্রশ্ন, একটি বিজ্ঞান কেন্দ্রিক প্রশ্ন। ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয়? বি যকৃৎ, বি হবে না, এটা হবে এ যকৃৎ, বি শ্বাসযন্ত্র, সি বৃক্ক, ডি মস্তিষ্ক। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শ্বাসযন্ত্র। চলে আসি 13 নম্বর প্রশ্নে। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এ সিয়াচেন, বি পুলিকট, সি লেকটাক, ডি কাঞ্চনজঙ্ঘা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। সিয়াচেন কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহটি লাদাখের পূর্ব কারাকোরাম রেঞ্জে
কারাকোরাম রেঞ্জে। চলে আসি 14 নম্বর প্রশ্নে। প্রথম ভারতীয় কে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? এ মহাত্মা গান্ধী, বি সিভি রমন, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি অমর্ত্য সেন। এটি একটি খুবই সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সকলেরই জানা দরকার। এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এছাড়া রয়েছে সিভি রমন, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? রমন এফেক্টের জন্য। রমন এফেক্ট তিনি আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের পরে তিনি পদার্থবিজ্ঞানে এই পুরস্কারটি পেয়েছিলেন 1930 সালে। এছাড়াও অমর্ত্য সেন রয়েছেন। অমর্ত্য সেন পেয়েছিলেন কিসে? অর্থনীতিতে। অর্থনীতি এবং সামাজিক তত্ত্ব। তো অমর্ত্য সেন পেয়েছিলেন অর্থনীতি এবং সামাজিক তত্ত্বে 1998 সালে। চলে আসি পরের প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন। 2026 WPL অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ কোন টিম জিতেছে? এ দিল্লি ক্যাপিটালস, বি আরসিবি, সি ইউপি ওয়ারিয়ার্স, ডি মুম্বাই ইন্ডিয়ান্স। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রশ্নের উত্তর আশা করি যারা খেলা দেখে প্রত্যেকেই জানে। এটি রইল আপনাদের জন্য হোমওয়ার্ক। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, কমেন্ট বক্সে আমি জানিয়ে দেব। চলে আসি 16 নম্বর প্রশ্ন। ধনেখালি কি জন্য বিখ্যাত? এ পাট শিল্প, বি তাঁত শিল্প, সি কাগজ, ডি চীনামাটি। ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। চলে আসি 17 নম্বর প্রশ্নে। ওনাম কোন রাজ্যের উৎসব? ওনাম কেরালা রাজ্যের উৎসব। এছাড়াও তামিলনাড়ু অপশন রয়েছে। তামিলনাড়ু যদি অপশনে আসে, তাহলে যদি প্রশ্ন আসে পোঙ্গল কোথাকার উৎসব, তাহলে তামিলনাড়ু হয়ে যাবে। এছাড়াও একটি বিখ্যাত উৎসব রয়েছে জালিকাট্টু। জালিকাট্টু আসলেও তামিলনাড়ু হবে। চলে আসি 18 নম্বর প্রশ্নে। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলে বায়ু চাপের মাপার যন্ত্রের নাম হচ্ছে এ ব্যারোমিটার, সি ইলেক্ট্রোমিটার, সি থার্মোমিটার, ডি হাইগ্রোমিটার। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। আর ইলেক্ট্রোমিটারের মাধ্যমে আমরা দুধের ঘনত্ব মাপতে পারি। হাইগ্রোমিটারের মাধ্যমে মাটি, বাতাস এসব জায়গায় যে আবদ্ধ স্থানে যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পের ঘনত্ব মাপা হয় হাইগ্রোমিটারে। আর থার্মোমিটারের মাধ্যমে আমরা দেহের তাপমাত্রা মেপে থাকি। চলে আসি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম কি? এ নর্মদা, বি চম্বল, সি গোদাবরী, ডি গঙ্গা। কি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর অবশ্যই হয়ে যাবে নর্মদা। এছাড়া পশ্চিম দিকে প্রবাহিত আরও কিছু নদীর নাম রয়েছে, এটা আমাদের জানা দরকার। দুটি প্রধান নদী হচ্ছে নর্মদা, আরেকটি হচ্ছে তাপ্তি, যা এই দুটি নদী আরব সাগরে গিয়ে পড়েছে। এছাড়াও রয়েছে পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম মাহি, লুনি, চলে আসি আজকের শেষ প্রশ্নে। অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র এ বরাহমিহির, বি কৌটিল্য, সি বিন্দুসার, ডি কল্হণ। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কৌটিল্য, কারণ আমরা সকলেই ভেবে পড়েছি কৌটিল্যের অর্থশাস্ত্র। এছাড়াও যদি চাণক্য থাকে তাহলে তখন চাণক্যের অর্থশাস্ত্র বা কৌটিল্যের অর্থশাস্ত্র। বরাহমিহির কি রচনা করেন? বরাহমিহির রচনা করেন বৃহৎ সংহিতা।
সংহিতা। আর কল্লোল রচনা করেন কাশ্মীরের ইতিহাস নিয়ে রাজ তরঙ্গিনী। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, উড়ন্ত শিখ কাকে বলা হয়? এ গোপাল পাল, বি মিলখা সিং, সি লালা অমরনাথ, ডি নীরজ চোপড়া। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মিলখা সিং। আর রয়েছে অপশনে লালা অমরনাথ। লালা অমরনাথ প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ডেবিউতে সেঞ্চুরি করে। এছাড়াও রয়েছে নীরজ চোপড়া, যিনি জ্যাভেলিন থ্রোতে 2020 সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। অর্নিথোলজি কোন বিষয়ের পড়াশোনা? এ চোখ, বি পাখি, সি সরীসৃপ, ডি মাছ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পাখি। আর চোখ বিশেষজ্ঞদের বলা হয় কি? অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট। চলে আসি তৃতীয় প্রশ্নে। নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে প্রদান করে থাকে? এ স্টকহোম, বি ওসলো, সি প্যারিস, ডি জেনেভা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নরওয়ের ওসলো। যদি অপশনে নরওয়ে থাকে তাহলে নরওয়েও হবে, যে কোনো একটা দেওয়া থাকবে, নরওয়ে অথবা ওসলো। এছাড়া রয়েছে দেখেন যে স্টকহোম রয়েছে। স্টকহোম হচ্ছে কোথায়? সুইডেনের স্টকহোম। সেই সুইডেনের স্টকহোম থেকে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার ওসলো থেকে দেওয়া হয়। আর নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে, যা 1901 সালে চালু হয়। আর এদিকে অর্থনীতিতে যদি প্রশ্ন আসে, অর্থনীতিতে নোবেল কবে থেকে দেওয়া হয়? অর্থনীতিতে দেওয়া হয় হচ্ছে 1969। চলে আসি আমাদের পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিব সমুদ্রম জলপ্রপাত, এ ভাগীরথী, বি কৃষ্ণা, সি গোদাবরী, ডি কাবেরী। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কাবেরী নদীর উপরে অবস্থিত শিব সমুদ্রম। আর যদি বলে কাবেরী নদীটি কোন রাজ্যের উপরে, তাহলে হবে হচ্ছে কর্ণাটক রাজ্যে। চলে আসি 5 নম্বর প্রশ্নে। মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে কে উল্লেখ করেছেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি জওহরলাল নেহেরু, সি ইন্দিরা গান্ধী, ডি সুভাষচন্দ্র বসু। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। চলে আসি 6 নম্বর প্রশ্নে। দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক কি? এই প্রশ্নটি প্রচুর পরীক্ষায় এসে থাকে, ভীষণ একটি কমন প্রশ্ন। দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক এ অমিতাভ ঘোষ, বি আবুল কালাম আজাদ, সি অরুন্ধতী রায়, ডি বিক্রম শেঠ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিক্রম শেঠ। এছাড়াও আরেকটি প্রশ্ন আসে আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি হচ্ছে আবুল কালাম আজাদের লেখা। আর চলে আসি 7 নম্বর প্রশ্ন। সার্কের সদর দপ্তর কোথায়?
এ ঢাকা, বি নিউ দিল্লি, সি কাঠমান্ডু, ডি মায়ানমার। ঠিক আছে, সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, এই সার্কের অন্তর্ভুক্ত কয়টি দেশ রয়েছে? 8টি দেশ রয়েছে। এই 8টি দেশের নাম কি কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, এগুলোই। আর চলে আসি পরের প্রশ্নে। 8 নম্বর, 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হলো? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট সবেমাত্র শেষ হয়ে গেল। এটি হয়েছে কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। উত্তরপ্রদেশের বারাণসীতে। 9 নম্বর প্রশ্নে রয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কোন দিন জাতীয় যুব দিবস পালন করা হয়? এ 12ই জানুয়ারি, বি 14 জানুয়ারি, সি 12ই আগস্ট, ডি 12ই জুন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 12ই জানুয়ারি। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস পালন করা হয়। 14 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস এ বছরের থিম কি ছিল? মাই ভোটার আওয়ার কান্ট্রি, বি মাই ভোট আওয়ার রুল, সি মাই ভোট আওয়ার ভয়েস, ডি মাই ইন্ডিয়া মাই ভোট। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এবছরের থিম ছিল মাই ইন্ডিয়া মাই ভোট। চলে আসি 11 নম্বর প্রশ্নে, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এ মণিপুর, বি ত্রিপুরা, সি উত্তরাখণ্ড, ডি হিমাচল প্রদেশ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। ঠিক আছে, এছাড়াও উত্তরাখণ্ডে আরেকটি রিজার্ভ ফরেস্ট রয়েছে, নাম জিম করবেট, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। এই উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জিম করবেটটি হচ্ছে সর্বপ্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান ভারতের। এটি 1936 সালে প্রতিষ্ঠিত করেন সেখানকার সরকার। আর এছাড়াও এটি বিখ্যাত বেঙ্গল টাইগার এবং নীলগাই, সম্বর হরিণ, কি বেঙ্গল টাইগার, এটি মানে হচ্ছে জিম করবেট। জিম করবেট, জিম করবেট যা পরীক্ষায় আসে ভীষণ। জিম করবেট হচ্ছে বেঙ্গল টাইগার, সম্বর হরিণ, নীলগাই, এসব পশু সংরক্ষণ করে থাকে। চলে আসি 12 নম্বর প্রশ্নে, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এ শেরশাহ, বি আকবর, সি সিকান্দার, ডি শাহজাহান। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আকবর। মনসব কথাটির অর্থ অনেক সময় এসে থাকে। মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পদমর্যাদা। সেই সময় এটি সামরিক ও অসামরিক যে প্রশাসন বিভাগ ছিল, প্রশাসন বিভাগ, সেই প্রশাসন বিভাগে এই মনসব কথাটির ব্যবহার ছিল। চলে আসি 13 নম্বর প্রশ্নে, কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে? এ অমরাবতী, বি সরস্বতী, সি গোদাবরী, ডি কৃষ্ণা। এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, আমি দিচ্ছি না। এটি আপনাদের জন্য রইল হোমওয়ার্ক, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃদ্ধ গঙ্গা কোন নদীটিকে বলা হয়? অমরাবতী, সরস্বতী, গোদাবরী, কৃষ্ণা।
ঠিক আছে, এটি হোমওয়ার্ক। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়। চলে আসি 14 নম্বর প্রশ্নে। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? এ পেসো, বি রিয়াল, সি দিনার, ডি রুপি। ইরানের মুদ্রার নাম হচ্ছে ইরানি রিয়াল। ঠিক আছে, এছাড়াও যে পেসো রয়েছে, পেসো পেসো ব্যবহার করা হয় হচ্ছে মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি। মূলত ল্যাটিন আমেরিকার দেশগুলোতে পেসো ব্যবহার করা হয়। এছাড়া দিনার ব্যবহার করা হয় হচ্ছে কুয়েত কুয়েত দিনার বলা হয়, কুয়েত দিনার, জর্ডান। এছাড়া রয়েছে ইরাক, লিবিয়া। এসব দেশে দিনার মুদ্রা ব্যবহার করা হয়। এবার চলে আসি 15 নম্বর প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? এ ভ্যাটিকান সিটি, বি ঘানা, সি পেরু, ডি মালয়েশিয়া। ভীষণ সহজ একটি প্রশ্ন, আপনাদের সকলেরই জানা আছে আশা করি। এর উত্তর হয়ে যাবে হচ্ছে এ ভ্যাটিকান সিটি। চলে আসি 16 নম্বর প্রশ্নে। প্রথম এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করেছিল? এ ভারত, বি মালয়েশিয়া, সি জাপান, সি চীন, ডি জাপান। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ ভারত। কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। কত সালে? 1951 সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। চলে আসি 17 নম্বর প্রশ্নে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, সি রাধাকৃষ্ণন, ডি রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। এছাড়া যদি প্রশ্ন আসে যে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি? তাহলে তিনি সভাপতিত্ব করেছিলেন, সভাপতি। চলে আসি 18 নম্বর প্রশ্নে। বৃক্কের গঠনগত এককের নাম কি? এ নিউরন, বি নেফ্রিডিয়া, সি নালিকা, ডি নেফ্রন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি নেফ্রন। চলে আসি 19 নম্বর প্রশ্নে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এ প্যারিস, বি জেনেভা, সি হেগ, ডি নিউ ইয়র্ক। ইউনেস্কোর সদর দপ্তর বলার আগে তার পুরো নামটা জানিয়ে দিচ্ছি। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি গঠন কবে হয়েছিল? এটি গঠন হয়েছিল 1945-এ 16ই নভেম্বর। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সদর দপ্তর প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস। চলেছে আজকের শেষ প্রশ্নে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হলদিয়া একটি কি? লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, বি মৎস্য চাষ শিল্প কেন্দ্র, সি চা শিল্প কেন্দ্র, ডি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। আচ্ছা, হলদিয়া হচ্ছে কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলায়।
পূর্ব মেদিনীপুর জেলায়। এখানে আরেকটি প্রশ্ন আসে, আর হলদিয়া যে নদী বন্দরটি গড়ে ওঠে তা কোন দুটি নদীকে কেন্দ্র করে? হলদিয়া বন্দর হুগলি নদী আর কি হলদি নদী, এ দুটি নদীকে কেন্দ্র করে কি গঠন হয়? হলদিয়া বন্দর, নদী বন্দর। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এই হলদিয়া বন্দরকে কেন্দ্র করেই এই পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম জেলা কোনটি? এ দক্ষিণ চব্বিশ পরগনা, বি পূর্ব মেদিনীপুর, সি হুগলি, ডি বর্ধমান। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ দক্ষিণ চব্বিশ পরগনা। আর যদি প্রশ্ন আসে ক্ষুদ্রতম জেলা, তাহলে হয়ে যাবে কলকাতা। চলে আসি আজকে দ্বিতীয় প্রশ্নে। ভারতবর্ষের সংবিধানের কোন ধরনের নাগরিকতা স্বীকৃত? এ এক নাগরিকতা অর্থাৎ এক নাগরিকত্ব, বি বহু নাগরিকত্ব, সি দ্বি নাগরিকত্ব, ডি ত্রিনাগরিকত্ব। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এক নাগরিকত্ব, এ এক নাগরিকত্ব। আর দ্বি নাগরিকত্ব দেখা যায় বহু দেশে, যেমন রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, এছাড়াও অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়া, এগুলোতে দ্বি নাগরিকত্ব দেখা যায়। চলে আসি আজকে তৃতীয় প্রশ্নে। ভারতীয় সংবিধানের কতগুলি তপশিলি রয়েছে? এ 10, বি 9, সি 11, ডি 12। ভারতীয় সংবিধানে প্রথমে ছিল 8টি, পরে 4টি যোগ হয়েছে, তাহলে হলো 12টি। ভারতীয় সংবিধানে 12টি তপশিলি রয়েছে বর্তমানে। চলে আসি চতুর্থ প্রশ্নে। কাকোরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন? এই প্রশ্নটি আমাদের আগের ক্লাসে ছিল, আপনারা একটু দেখে নেবেন, কিন্তু সেখানে অপশন অন্য ছিল, এখানে অন্য রয়েছে। এ ভগৎ সিং, বি রাসবিহারী বসু, সি রামপ্রসাদ বিসমিল, ডি চিত্তরঞ্জন দাস। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। আর ওখানে ছিল হচ্ছে আশফাকুল্লাহ। তাহলে আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল এরা হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে জড়িত। এটি একটি ছিল কি ঐতিহাসিক ট্রেন ডাকাতি, হয়েছিল লখনৌতে, লখনৌর কাছাকাছি কাকোরিতে। চলে আসি আজকের পঞ্চম প্রশ্নে। কোলার হ্রদ কোথায় অবস্থিত? এ গোদাবরী ও কৃষ্ণা হবে, কৃষ্ণার মধ্যে, বি কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, সি কাবেরী ও গঙ্গার মধ্যে, ডি গোদাবরী ও কাবেরীর মধ্যে। এর উত্তর হয়ে যাবে কৃষ্ণা ও গোদাবরীর মধ্যে এই কোলার হ্রদ অবস্থিত। চলে আসি ষষ্ঠ নম্বর প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভীষণ সহজ প্রশ্ন। এ সমুদ্রগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। এটা রইল আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। চলে আসি 7 নম্বর প্রশ্নে। নিধুবাবু যে ধরনের গানের সঙ্গে যুক্ত? এ টপ্পা, বি খেয়াল, সি পল্লীগীতি, ডি টুসু। তো নিধুবাবুর আরেকটি নাম আমরা জানি, নিধুবাবুর আরেকটি নাম হচ্ছে রামনিধি গুপ্ত। তিনি এই টপ্পা গানকে
ভীষণ জনপ্রিয় করে তুলেছিলেন। এই নিধুবাবু তাহলে টপ্পা গানের সাথে যুক্ত। চলে আসি ৮ নম্বর প্রশ্নে। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ মাহমুদ, বি মোহাম্মদ ঘুরি, সি কুতুবুদ্দিন আইবক, ডি ইলতুৎমিশ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। তিনি 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দাস বংশের প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে, চলে আসি ৯ নম্বর প্রশ্নে। ভারতের সংবিধানের ১৯ নং ধারা বিষয়বস্তু হলো, এই প্রশ্নটিও একটু অন্যরকমভাবে আমাদের আগে আলোচনা ছিল। ১৯ নং ধারার যে বিষয়টি ছিল সেটি ছিল হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি এটি হচ্ছে সাম্যের অধিকারও হবে না, ধর্মীয় স্বাধীনতার অধিকারও হবে না, শোষণের বিরুদ্ধে অধিকারও হবে না। এটি হবে স্বাধীনতার অধিকার, যেখানে আমরা আমাদের নিজেদের মত এবং বাক অর্থাৎ কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের ১৯ নং ধারা দিয়ে থাকে। চলে আসি ১০ নম্বর প্রশ্নে। দিন ই ইলাহি প্রবক্তাকে? দিন ই ইলাহি হচ্ছে এ অরঙ্গজেব, বি আকবর, সি শেরশাহ, ডি দারা শুকো। এই উত্তর হয়ে যাবে হচ্ছে বি আকবর। দিন ই ইলাহি অর্থাৎ কি? একেশ্বরবাদ। এই একেশ্বরবাদের যে মতবাদ সেটি আকবর দিন ই ইলাহির মাধ্যমে চালু করেছিলেন, যা বিভিন্ন ধর্মের মধ্যে কি করবে? সম্প্রীতি স্থাপন করবে দিন ই ইলাহি। ঠিক আছে, এই দিন ই ইলাহি প্রবক্তা হচ্ছে আকবর। চলে আসি ১১ নম্বর প্রশ্নে। শাল হচ্ছে এক ধরনের এ গুল্ম বৃক্ষ, বি চিরসবুজ বৃক্ষ, সি ম্যানগ্রোভ বৃক্ষ, ডি পর্ণমোচী বৃক্ষ। ভীষণ সহজ প্রশ্ন, ডি পর্ণমোচী বৃক্ষ হয়ে যাবে শাল। চলে আসি আমাদের ১২ নম্বর প্রশ্নে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এ মহাবীর, বি ঋষভনাথ, সি পার্শ্বনাথ, ডি সারিপুত্ত। এই প্রশ্নের উত্তর আপনার কিছু কিছু জিনিস মনে রাখতে হবে এই প্রশ্নের জন্য আমাদের। মহাবীর হচ্ছে, আচ্ছা এই প্রশ্নের উত্তর মহাবীর হবে। তিনি ছিলেন ২৪ নং তীর্থঙ্কর। আর যদি আমরা প্রথম তীর্থঙ্কর বলি, প্রথম তীর্থঙ্কর হয়ে যাবে হচ্ছে ঋষভনাথ। ঠিক আছে, প্রথম হচ্ছে ঋষভনাথ, যাকে আমরা আদিনাথ নামে জানি। আর পার্শ্বনাথ হয়ে যাবে ২৩তম তীর্থঙ্কর। এছাড়া আরেকটি প্রশ্ন আসে, একমাত্র মহিলা তীর্থঙ্কর যিনি ছিলেন ১৯তম, তার নাম হচ্ছে মল্লিনাথ। তো আমাদের প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ২৪তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর। চলে আসি আজকে ১৩ নম্বর প্রশ্নে। শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে? শ্বাসনালী ফুলকা, এ মশার লার্ভা, বি মাছ, সি হরিণ, ডি স্যালামেন্ডার। মূলত শ্বাসনালী ফুলকা দেখা যায় পতঙ্গ জাতীয় কীট পতঙ্গদের। শ্বাসনালী ফুলকা দেখা যায় হচ্ছে মশার লার্ভা হবে। ঠিক আছে, এই শ্বাসনালী ফুলকার প্রশ্নটি অন্যরকমভাবে আসতে পারে ইংরেজি নাম দিয়ে, ট্রাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়া দেখা যায় কোথায়? মশার লার্ভা বা কীটপতঙ্গতেও দেখা যায়। চলে আসি আজকের ১৪ নম্বর প্রশ্নে। আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে এ মাউন্ট আবু, বি কলসুবাই, সি গুরু শিখর, ডি দোদাবেত্তা। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আরাবল্লীর সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর, যার উচ্চতা কত? ৫,৬৫০ ফুট। ঠিক আছে, আচ্ছা এছাড়াও এই আরাবল্লী হচ্ছে বিশ্বের প্রাচীনতম কি ভুঙ্গিল পর্বত।
আর দোদাবেতা যা আছে, এই দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যা তামিলনাড়ুতে অবস্থিত। চলে আসি 15 নম্বর প্রশ্নে। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিলেন কে? এ রাজা রামমোহন রায়, বি কেশবচন্দ্র সেন, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডি ডিরোজিও। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, ভীষণ সহজ প্রশ্ন, ডিরোজিও। চলে আসি 16 নম্বর প্রশ্নে। বিখ্যাত সংস্কৃত নাটক রত্নাবলী রচনা করেছিলেন এ কালিদাস, বি হর্ষবর্ধন, সি বাণভট্ট, ডি ভবভূতি। নাগাবলী আর রত্নাবলী এ দুটি রচনা করেছিলেন হর্ষবর্ধন। এছাড়া ভবভূতির আমরা পেয়ে যাই উত্তর রামচরিত, মালতী মাধব, আর রয়েছে কালিদাসের আমরা পেয়ে যাই নাটক অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকাগ্নিমিত্রম, তারপরে বিক্রম উর্বশীয়ম। কাব্য রয়েছে মেঘদূতম, রঘুবংশম। আর বাণভট্টের যে রয়েছে, বাণভট্টের কাদম্বরী, হর্ষচরিত, বাণভট্টের রয়েছে হর্ষচরিত কাদম্বরী। চলে আসি আজকে 17 নম্বর প্রশ্নে। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজারাজ, রাজেন্দ্র, সি নরসিংহ বর্মন, ডি বিজয়ালয়। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিজয়ালয়। চলে আসি 18 নম্বর প্রশ্নে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1526, 1557, সি 1857, ডি 1761। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1761। পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল। প্রথম হয়েছিল 1526, দ্বিতীয় হয়েছিল 1556 এবং তৃতীয় হয়েছিল 1761। এই পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা আফগান সম্রাট আহমদ শাহ। চলে আসি 19 নম্বর প্রশ্নে। দশম শিখ গুরু কে ছিলেন? এ গুরু তেগ বাহাদুর, বি গুরু অঙ্গদ, সি গুরু অমরদাস, ডি গুরু গোবিন্দ সিং। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। প্রথম গুরু যিনি ছিলেন, প্রথম গুরু ছিলেন গুরু নানক দেব। নবম গুরু ছিলেন এই আমাদের গুরু তেগ বাহাদুর। ঠিক আছে। আর যে অঙ্গদ আছে, ওই অঙ্গদ ছিলেন দ্বিতীয়। চলে আসি আজকের শেষ প্রশ্নে, 20 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুভাষচন্দ্র বসু প্রথম ভারতীয়, গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবে, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তিনি প্রথমবার হয়েছিলেন কোন সালে? এ 1937, বি 1938, সি 1939, ডি 1940। সুভাষচন্দ্র বসু প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1938 সালে। এটি কোথায় হয়েছিল? হরিপুরা অধিবেশনে। এরপরে হয়েছিল দ্বিতীয়বার 1939, সেটি তিনি হয়েছিলেন ত্রিপুরী অধিবেশনে। এই ছিল আজকে আমাদের রিভিশন ক্লাস। আপনারা সঙ্গে থাকুন লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেলের। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কতগুলো ঠিক হলো।